শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সৌমিত্র শুভ্র। ভাড়া বৃদ্ধির প্রথম দিনে রাজধানীতে ছিল নৈরাজ্য। গণপরিবহনে যে যার মতো করে বাড়িয়ে নিয়েছে ভাড়া। 26% বাড়তির কথা বলা হলেও নেওয়া হয় 50%-এর বেশি। যাত্রীদের অভিযোগ, পকেট কাটা হচ্ছে সাধারণ মানুষের। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতিও জানান কেউ কেউ। বাগবিতণ্ডায় জড়ান চালক কন্ডাক্টরের সাথে। বাড়তি ভাড়া আদায়ে বেগ পেতে হয় বলে জানায় চালক শ্রমিকরা। ফলে খরচ ও লাভের সমন্বয় করা কঠিন বলে দাবি তাদের। 5 টাকার ভাড়া 10 টাকা নিচ্ছে। 15 টাকা দিচ্ছে, সে নিচ্ছে না, সে বকা দিতেছে। সব গাড়িতে একই ভাড়া, 10 টাকা 15 টাকা। আমার ভাড়াই দুইটা, একটা আপনি আজিমপুর যান আর জেনে যান। 5 টাকা ওই জায়গায় দেওয়া লাগবে, 15 টাকা 10 টাকা আর কি, বেশি আর কি। আমাদের আসলে গরিব মানুষ, আমরা আমাদের ভোগান্তি, আমাদের সবসময় যেতে হবে, আসতে হবে। 2 টাকার জায়গায় সেটা 5 টাকা অবশ্য আমরা দিতে রাজি না, কিন্তু আমরা কিন্তু এক প্রকার জিম্মি। জনগণের উপরে মানে এটা একটা ইয়া করে দিয়েছে, জুলুম হয়েছে একবারে। তেলের গাড়ি চালাই, কয় গ্যাসের গাড়ি চালাই, এই কয়ে ভাড়া আমরা দিবার চান। ভাড়া নিয়ে অনেকটা ঝামেলা করে, ঠিক আছে, আর যাত্রীদের সাথে অনেক কথা বলতে হয়। এদিকে চার্ট হাতে না পেলেও বাড়তি ভাড়া আদায় করেই শুরু হয়েছে দূরপাল্লার বাস চলাচল। যাত্রীর অভিযোগ, বাড়তি ভাড়া গুনেই যেতে হচ্ছে নিজ নিজ গন্তব্যে। ডিজেলের মূল্য বৃদ্ধিতে বাস ভাড়া সমন্বয়ের জন্য 3 দিন ধর্মঘট করার পর এখন আবার নতুন সুর পরিবহন সংশ্লিষ্টদের মুখে। তারা বলছেন, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া বাস্তবায়ন শুরু হলে ভাড়ার পরিমাণ আরও বাড়বে। ভাড়া আগে যেটা ছিল তার থেকে 50 টাকা বেশি নিচ্ছে আর কি। আগে এখান থেকে ভাড়া ছিল 300 টাকা, এখন সেই ভাড়া 350 টাকা করা হয়েছে। আগে ছিল আমাদের মনে করেন 395 টাকা, তাই এখন বর্তমানে ওইভাবে এই করে 450 টাকা নিচ্ছে। পার্সেন্টেজের হিসাব তো আর যাত্রীরা করতেছে না, আমরা মূলত যেভাবে বুঝাচ্ছি ওইভাবেই ওরা দিয়ে যাচ্ছে। এই যে ভাড়াটা বলতেছেন না 400 কয় টাকা, এটা শুধু ঈদের সময় নেওয়া হবে। আর নর্মালি আমরা এই যে 50 টাকা, এই 50 টাকা বাড়াইছি। ভুল ভাড়া যদি যাত্রীর কাছ থেকে নেই 400 কয় টাকা, তাহলে তো যাত্রী স্টক করবো। ঢাকার বাইরে বর্ধিত বাস ভাড়া কার্যকরের প্রথম দিনে ছিল চরম বিশৃঙ্খলা। সকাল থেকে বিভিন্ন স্থানে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। পূর্বের ভাড়ার তুলনায় 25% বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন তারা। আবার অনেকে অভিযোগ করেন, বর্ধিত ভাড়া কত হবে তা ঠিক করা হলেও যে যার মতো বাড়তি ভাড়া আদায় করছে। সিএনজি চালিত যানবাহনেও বর্ধিত ভাড়া নেয়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। 30 টাকা ভাড়া, সেখানে মোর কাছে 60 টাকা আছে, সহ্য করা যাবে? পুকুর থেকে 4 মিলে আসতাম 10 টাকা, এখন নিল 20 টাকা, মানে 50% বাড়ায় দিছে ভাড়া। সাধারণ জনগণ আছে, এদের তো আর ইনকাম বাড়ে নাই, কিন্তু আমাদের ভাড়া বাড়ছে। এটা অবশ্যই একটা ভোগান্তির কারণ। উন্নয়নের কথা বলতেছে যে উন্নয়ন করতেছে, উন্নয়নকে একবারই 15 টাকা তেলের লিটার বাড়াইছে, বাড়ার পরে কি উন্নয়ন? ডিজেলের বাড়তি দাম প্রত্যাহার সহ 3 দফা দাবিতে চলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। সচিবালয়ে রাত 8টায় শুরু হয় এই বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ট্রাক, কাভার্ড ভ্যান সহ পণ্য পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। বৈঠকে ডিজেলের দাম বৃদ্ধির সাথে সমন্বয় করে ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিএমইএ, বিকেএমইএ ও এফভিসিসিআই এর সঙ্গে বৈঠক করে পরবর্তীতে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে। সেই পর্যন্ত স্থগিত থাকবে ধর্মঘট। আমাদের পণ্য পরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের এই পণ্য পরিবহন চলাচল করবে। যাদের নাকি তারা সেবা দান করেন, সেবা দেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে তাদের সঙ্গে বসে একটা যৌক্তিকভাবে এই তাদের ভাড়াটা নির্ধারণ করেন। ধর্মঘট প্রত্যাহারের পর বিভিন্ন রুটে শুরু হয় লঞ্চ চলাচল। সোমবার ভোর থেকে 1 ঘন্টা পর পর বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর সহ অন্য নৌবন্দর থেকে ছেড়ে যায় লঞ্চ। দূরত্ব ভেদে যাত্রী ভাড়া বেড়েছে 20 থেকে 100 টাকা পর্যন্ত। এদিকে 2 দিন বন্ধের পরে রাত থেকে ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু হয়। এই রুটে ডেকের ভাড়া 250 টাকা থেকে বাড়িয়ে 350 টাকা, 1000 টাকার সিঙ্গেল কেবিন 1400 টাকা ও 1800 টাকা থেকে 2000 টাকার ডাবল কেবিন ভাড়া বাড়িয়ে 2500 থেকে 2800 টাকা করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা।
যাত্রী স্বার্থ জলাঞ্জলি দিয়ে মালিক শ্রমিক আর সরকার মিলে একচেটিয়া ভাড়া বাড়িয়েছে বলে অভিযোগ তুলেছে যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী ভাড়া বাড়ানো হয়েছে, বাস্তবায়ন হয়নি সরকারের আশ্বাস। লঞ্চের ভাড়া সড়ক পথের চেয়ে দ্বিগুণ হয়েছে, যা অযৌক্তিক বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি। করোনার পর নতুন দরিদ্র মানুষের পাশে না দাঁড়িয়ে সরকার জনগণের উপর নতুন বোঝা চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। আমরা দেখতে পেয়েছি মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী ইচ্ছে মতো একচেটিয়া ভাড়া নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থের যখন বাসের ভাড়া লঞ্চের ভাড়া নির্ধারণ করা হয়, সেই মিটিংটা রুদ্ধদ্বার বৈঠক হবে কেন? নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যেন কোনোভাবে আদায় করা না হয় সে ব্যাপারে পরিবহন মালিক শ্রমিকদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, এই ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, সিএনজি, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না। বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি নেই। জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রী স্বাধীনের কাছ থেকে কোনোভাবে আদায় না করা হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। জ্বালানি তেল, বাস ভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিএনপি। দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এই আয়োজন থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় বিএনপির অন্য নেতারাও সরকারের কঠোর সমালোচনা করেন, আহ্বান জানান সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেয়া। তারা একদিকে অর্থনীতিকে লুট করছে, জনগণের পকেট কাটছে আর নিজেদের পকেট ভারী করছে। আগামী 10 তারিখে দেশের মহানগরগুলোতে, ঢাকা বাদ দিয়ে যেহেতু ঢাকা আজকে হয়ে গেল, এই জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। 12 তারিখে সমস্ত জেলা সদরগুলোতে এই জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জনগণের উপর চাপিয়ে দিয়েছে ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধি করে। এই বৃদ্ধি আমরা মানি না। বাংলাদেশের জনগণ বর্ধিত বাস ভাড়া দেবে না। সরকার অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। বলেছেন, সরকার তেলের দাম না কমিয়ে উল্টো সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এ সময় সড়ক ও নৌপথের বর্ধিত ভাড়া কমানোর দাবি জানিয়ে জিএম কাদের বলেন, করোনাকালে কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন বাস্তবতায় তেলের দাম বাড়ানো একেবারেই অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। আমরা দাবি করেছিলাম তেলের দাম কমাতে, কিন্তু সরকার তেলের দাম না কমিয়ে উল্টো সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। আমরা ডিজেল ও কেরোসিনের বর্ধিত দাম কমানোর দাবি করছি, পাশাপাশি সড়ক ও নৌপথের বর্ধিত ভাড়াও কমানোর দাবি জানাচ্ছি। 41 সালের মধ্যে দেশে অত্যাধুনিক রেল ব্যবস্থা অন্তর্ভুক্ত হবে। কমলাপুর স্টেশন 2024 সাল থেকে মাল্টি মডেল হাবে পরিণত হবে। বিমানবন্দর স্টেশনকেও মাল্টি মডেল হাবে পরিণত করার পরিকল্পনা আছে রেলপথ মন্ত্রণালয়ের। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলওয়েতে প্রথম স্থাপিত অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন করে মন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব কথা জানান। এ সময় প্রকল্প পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন জানান, রাজশাহী ও কমলাপুরে 2টি অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট চালু হলো। পরিবেশ বান্ধব প্রতিটি প্ল্যান্টে 1 লাখ লিটার পানি সাশ্রয় হবে। 5 জন লোকের লাগতো শুধু একটা পানের দাগ উঠাইতে, ঘষতে ব্রাশ দিয়ে, সাবান দিয়ে, আর সেখানে অটোমেটিক 10 মিনিটে গাড়িটা পরিষ্কার হয়ে যাবে। পানি অপচয় কম হবে, প্লাস 20 জনের জায়গায় 2 থেকে 3 জন লোক লাগবে ওয়াশিং করতে, এবং গাড়িটা অনেক পরিষ্কার ভালো হবে। কোচ ভিতরে আটকা পড়ে গেল, আরেকটা কোচ পিছন থেকে যে আসবে তখন এটা অটো শাটডাউন হবে, অর্থাৎ যে কোনো অ্যাবনর্মাল সিচুয়েশনে এই প্ল্যান্ট সেফটি এনশিওর করে। রেলকে প্রত্যেকটি জেলার সঙ্গে সংযুক্ত করার জন্য, প্রত্যেকটি পোর্টের সঙ্গে সংযুক্ত করার জন্য এবং আমাদের 2মুখী রেল ব্যবস্থা, 1মুখী রেল ব্যবস্থা করার জন্য সমস্ত রেলকে আমরা ব্রডগেজ রেলে রূপান্তর করার জন্য সেই লক্ষ্য নিয়েই আমরা রেলকে এগিয়ে নিচ্ছি।
অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে তাদের অস্তিত্ব টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অস্ত্র চোরাচালান, 21 আগস্ট গ্রেনেড হামলা, এতিমদের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির নেতৃত্বে একটি রাজনৈতিক দল কিভাবে টিকে থাকবে। কুইন এলিজাবেথ সেন্টারে যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। লন্ডনের বাসস্থান থেকে সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। বলেন, বিএনপি 2001 সালে ক্ষমতায় এসে হাওয়া ভবন চালুর মাধ্যমে লুটপাটের রাজত্ব কায়েম করে, ধ্বংস করে শিক্ষা ব্যবস্থাকে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আমলে বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি এটা কিন্তু আমাদের না, এটা আমেরিকার FBI খুঁজে বের করেছে, সেখান থেকে ধরা পড়েছে। ওদের মধ্যে দেশপ্রেম নাই, জাতির জন্য কোনো কল্যাণ চিন্তা নাই, ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে, লুটপাটের বস্তু মনে করে। আপনারা নিজে এখন দেখতে পারেন তাদের জীবনযাত্রা, এই প্রবাসী থেকেও কিভাবে তারা জীবনযাত্রা করে। বিশ্বকাপ ব্যর্থতা তদন্তের জন্য 2 সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। কমিটিতে আছেন 2 বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুস। বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করে ফেরা ক্রিকেটার, কোচ ও কর্মকর্তা সবার সাথেই আলাদাভাবে কথা বলবে এই কমিটি। সঠিক তথ্য তুলে আনতে সব ধরনের ব্যবস্থা নিতে পারবেন তারা। তবে কমিটি কবে নাগাদ বোর্ডের কাছে রিপোর্ট জমা দেবে সেটির উল্লেখ নেই বিসিবির বিজ্ঞপ্তিতে। টি-20 বিশ্বকাপের মূল আসরে একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা। প্রাথমিক পর্বেও আছে স্কটল্যান্ডের কাছে হারের অভিজ্ঞতা। দলের বেশিরভাগ ক্রিকেটার দেশে ফিরলেও এখনও আসেননি মাহমুদুল্লাহ, মুশফিক, লিটন ও তাসকিন। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন এবং উন্নয়নশীল দেশের পরবর্তী ধাপে যেতে বিনিয়োগ দরকার। তাই অনুকূল পরিবেশ তৈরির জন্য অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করতে প্রবাসীদের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ম্যানচেস্টারের মেয়র। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকেও বিদেশি বিনিয়োগকারীদের নানা সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে দূত হিসেবে কাজ করতে হবে। যৌথ উদ্যোগেও বিনিয়োগ করতে পারেন আপনারা। বাংলাদেশের অর্থনীতির দ্রুত উন্নয়ন হচ্ছে, বিনিয়োগেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উন্নয়নে সহযোগী হিসেবে পাশে থাকবে যুক্তরাজ্য। যে কোনো দেশের উন্নয়নে বিনিয়োগ দরকার, বিশেষ করে বিদেশি বিনিয়োগ। এ কারণে বিনিয়োগ পরিবেশ উন্নত করা হচ্ছে। বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করে প্রণোদনা পাচ্ছে। এখন থেকে কোনো ঝামেলা ছাড়াই মূলধন এবং মুনাফা আনতে পারবেন দেশে। অনলাইন কেনাকাটায় আস্থা ফেরাতে ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ধরে রাখতে উদ্যোক্তাদের নিয়ে সরকারের সঙ্গে কাজ করছে ই কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ই ক্যাব। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ই ক্যাবের কার্যনির্বাহী পরিষদ সদস্যরা এই কথা জানান। সংগঠনটির 7ম বর্ষে পদার্পণ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তারা বলেন, শুরু থেকেই নানা রকমের সীমাবদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে ই কমার্স উদ্যোক্তারা। করোনাকালে কেনাকাটায় ই কমার্স প্রতিষ্ঠানগুলো যে সুনাম অর্জন করেছে তা ধরে রাখতে সর্বাত্মক চেষ্টার কথা জানান ই ক্যাব নেতারা। আগামী 5 বছরে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আরও 5 লাখ মানুষের কর্মসংস্থান তৈরির আশাবাদ জানান তারা। আমাদের এই সেক্টরে আমাদেরই আছে প্রায় 1622টা প্রতিষ্ঠান, তার ভিতর হয়তো 10-12টা প্রতিষ্ঠানের বিষয়ে এই ধরনের অভিযোগ আছে, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের ভিতরেও অনেকগুলো প্রতিষ্ঠানের অনেক ভালো ভালো সাফল্য আছে। আমরা আশা করি আপনারা আগামীতে আমাদের এই সাফল্যগুলো তুলে ধরবেন। মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। সকালে কাথুলি ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে এই ঘটনা ঘটে। সদস্য প্রার্থী আতিয়ার ও টুটুলের সমর্থকদের মধ্যে সকালে সংঘর্ষ হয়। নিহত হন লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের জাহারুল ও শাহারুল। তারা ইউপি সদস্য প্রার্থী টুটুলের কর্মী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ভর্তি করা হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পর্যটন কেন্দ্রে রক্তের হোলি খেলা দেখতে চাই না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিকেলে কক্সবাজারে টুরিস্ট পুলিশের 8ম প্রতিষ্ঠাবার্ষিকীর 4 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি কথা বলেন। টুরিস্ট পুলিশের ডিআইজিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সন্ত্রাসীদের ক্ষেত্রে ডিআইজি কঠোর হতে পারেন। কক্সবাজারে ঘুরতে এসে পর্যটকরা যেন শঙ্কাবোধ না করে। সৈকতের সুগন্ধা পয়েন্টে পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় অনুষ্ঠানে।
মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি শাহমানতের অধিকাংশই সোজা করা হয়েছে। ফেরির প্রায় 70% টেনে তোলা হয়েছে। সোমবার সকাল 10টা থেকে ফেরি উদ্ধারের কাজ শুরু হয়। বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ 5টি উইন্স বার্জ নিয়ে উদ্ধার অভিযান চালায়। ফেরির বিভিন্ন জায়গায় লিকেজ থাকায় উদ্ধারে সময় লাগছে বলে জানায় উদ্ধারকারীরা। তাই ডুবে যাওয়া ফেরি পুরোপুরি উদ্ধার করতে আরও 2-3 দিন লাগতে পারে। 27 অক্টোবর পাটুরিয়ার 5 নম্বর ঘাটে যানবাহন নিয়ে ডুবে যায় রোরো ফেরি আমানত শাহ। এই ঘটনা চতুর্থ দিনে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম সবগুলো ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। এরপর শুরু হয় ফেরির উদ্ধারের কাজ। যাতে করে ফেরিটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখা যায়, সেটার জন্য আমরা এখন ডাপলার ইউজ করছি। ডাপলার বলতে যেসব জায়গাতে হ্যাচ অথবা পানি যেসব জায়গাতে ঢুকছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে আগে বন্ধ করতে হবে। পানি যখন আর ভিতরে ঢুকবে না তখন আমরা ভিতর থেকে পানি পাম্প আউট করে দিয়ে এটাকে আরও টানবো এবং টেনে সোজা করে ফেলবো। এদিকে প্রায় 1 মাস বন্ধ থাকার পর শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি আংশিক চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া ঘাটের সহকারী উপমহাব্যবস্থাপক জানান, সোমবার সকালে 19টি হালকা যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় পরীক্ষামূলক ফেরি বেগম সুফিয়া কামাল। 11 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেরিটি বাংলাবাজার ঘাটে পৌঁছায়। সেখান থেকে 15টি যানবাহন নিয়ে বেলা 1টার দিকে আবারও শিমুলিয়া ঘাটে ফিরে আসে। নদীর স্রোত কমে এসেছে, তাই ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে ভোর 6টা থেকে বিকেল 4:30 পর্যন্ত হালকা যানবাহন নিয়ে 4টি ফেরি চলাচল করবে। ফেরিগুলো হলো কুঞ্জলতা, কদম, বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল। পর্যায়ক্রমে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে। কক্সবাজারের রুখিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। আটক করা হয়েছে 3 জনকে। ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে অভিযান চালানো হয়। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বহিন বনে অস্ত্র বানিয়ে আসছিল। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এই সময় উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। 4 ঘন্টার বেশি সময় ধরে চলে বন্দুকযুদ্ধ। পরে পাহাড়ের দিকে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও আটক করা হয় 3 রোহিঙ্গা সন্ত্রাসীকে। জব্দ করা হয় 10টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে 6 কেজি 148 গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। আটক করা হয়েছে সেই যাত্রীকেও। যাত্রীর নাম পরেন্দ্র দাস, তার বাড়ি মৌলভীবাজারে। সিলেট কাস্টমস বিভাগের উপকমিশনার আলামিন জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের BG248 ফ্লাইট সকাল 8টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে পরেন্দ্র দাস নামের যাত্রীর লাগেজ খুলে পরীক্ষা করেন তারা। এই সময় একটি জুসার পাওয়া যায়। জুসারের ওজন দেখে সন্দেহ হলে তা ভেঙে তার ভেতর থেকে 38টি স্বর্ণের বার ও 15টি বারের সমপরিমাণ একটি চাকতি খুঁজে পান তারা। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার 10 নং ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী শওকাত হোসেনের বাবাকে রাজাকার বলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন থেকে মিথ্যাচারের অভিযোগে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সজল মুখার্জিকে অবাঞ্ছিত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। ধলবাড়িয়া এলাকাবাসী ও মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা দাবি করেন, সজল মুখার্জি অন্য এলাকার এক যুদ্ধাপরাধীকে শওকাতের বাবা বলে পরিচয় দিচ্ছেন। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় 138 হুতি সদস্য নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আল জুবাহ, মারিব এবং আল কাসারা এলাকায় এসব হামলা চালানো হয়। বিমান হামলায় বিদ্রোহীদের 17টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে। মাত্র 4 দিনের ব্যবধানে এই হামলা চালানো হলো। 1 মাসের বেশি সময় ধরে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। চলমান এই হামলায় এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষ মারা গেছেন। টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। নামিবিয়ার 133 রানের টার্গেট 28 বল হাতে রেখেই পার হয়ে যায় বিরাট কোহলির দল। টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও 14 রান করা মাইকেল ভনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। 47 রানে হারায় 4 উইকেট। ইনিংস সর্বোচ্চ ডেভিড ভিজের 26 রানে 133 রানের সংগ্রহ পায় নামিবিয়া। 3টি করে উইকেট নেন আশ্বিন ও জাদেজা। তবে লোকেশ রাহুল আর রোহিত শর্মার 86 রানের জুটিতে দারুণ শুরু পায় ভারত। 56 করে ফেরেন রোহিত, রাহুল 54 আর সূর্যা কুমার 25 রানে অপরাজিত থাকেন। টি-20 বিশ্বকাপে ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন ওপেনার জেসন রয়। সুপার 12-এ নিজেদের শেষ খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোট পান তিনি। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন জেমস ভিন্স। বিশ্বকাপে থ্রি লায়ন্সদের হয়ে 5 ম্যাচ 123 রান করেছেন জেসন রয়। এর মধ্যে সর্বোচ্চ 61 রানের স্কোরটি এসেছে বাংলাদেশের বিপক্ষে। এই প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া তিক্ত এক অভিজ্ঞতা, তবে দলের প্রতি শুভকামনা থাকবে যাতে ট্রফিটা ঘরে আসে। এরই মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে জেসন রয়ের। 2022-এর শুরুতে উইন্ডিজ সফরে দলে জায়গা করে নিতে মরিয়া এই ইংলিশ ওপেনার। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।